যে এডিটোরিয়াল ডিজাইনটা আমরা কাকে বলি এবং কেন বলি? এডিটোরিয়াল ডিজাইনটা হলো যে সকল ডিজাইন আমরা এডিটোরিয়াল ইন্ডাস্ট্রির মূলত হচ্ছে পাবলিশিং মিডিয়া, নিউজ টেমপ্লেট মিডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া বা ম্যাগাজিন এই ধরনের যে কন্টেন্ট গুলি যারা তৈরি করে মূলত হচ্ছে ওয়ার্ড ডিপেন্ডেন্ট এবং আপনার পিডিএফ রিলেটেড, ইন্টারেক্টিভ রিলেটেড যে ধরনের মিডিয়া বা ইন্ডাস্ট্রিগুলি আছে তাদের জন্য আমরা যে ডিজাইনগুলি করে থাকি সেগুলি হচ্ছে আপনার এডিটোরিয়াল ডিজাইন। এবং এডিটোরিয়াল ডিজাইনের আন্ডারওয়াইজে অনেক ধরনের লেআউট থাকে, অনেক ধরনের আইটেম থাকে। তার মধ্যে সব থেকে বেশি যেটা হচ্ছে, আমরা যদিও এর আগে কয়েকবার অ্যাডোবির ওয়েবসাইটটা আমরা ব্রাউজ করেছিলাম, সো এখানে যে ফিচার্স গুলি দেখাচ্ছে যে আসলে কি ফিচার্স গুলি কেন এবং কাদের জন্য, তো সেখানে দেখা গেল ফ্লায়ার ডিজাইন, পোস্ট কার্ড ডিজাইন, পোস্টার ডিজাইন, ইবুক বা যে কোনো রিটেন বুক টাইপের এগুলো, তারপর হচ্ছে পেজ লেআউট, ব্রোশিওর ডিজাইন, রেজিউমে এবং প্রেজেন্টেশন। এছাড়াও আরো অনেক ধরনের আইটেম আছে যেগুলির মধ্যে হচ্ছে আপনি চাইলে যে কোনো ধরনের গ্রাফিক্যাল এলিমেন্ট ইনডিজাইন দিয়ে আপনি এডিট করতে পারেন, ডিজাইন করতে পারবেন, এতে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। কিন্তু মূলত হচ্ছে সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে প্রফেশনাল লেআউট ডিজাইনের জন্য। প্রফেশনাল লেআউট গুলি যেহেতু আপনার এডিটোরিয়াল কোম্পানিগুলো আপনার মাল্টি পেজ হয়, মূলত 100 পেজ হতে পারে, 500 পেজও হতে পারে, 10 পেজও হতে পারে। সো ইনডিজাইন এমন ভাবে আপনার র্যাম ম্যানেজমেন্টটাকে প্রসেস করে যাতে করে খুব অল্প স্পেসের ভিতর আপনি ওভারঅল কাজটা কমপ্লিট করে ফেলতে পারেন। এবং তারা কি বিষয়টা খেয়াল করে সেটা হচ্ছে যে আপনার যে টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটাকে তারা কম্প্রেশন করে। যেমন দেখবেন আমরা অনেক সময় আমাদের আগে একটা ফ্যান্টাসি যে ছিল যে আমরা জিপ ফাইল করব এবং ফাইলের সাইজটা অনেক ছোট হয়ে যাবে, 1 গিগাবাইটের ফাইল আমরা 10 মেগাবাইটে করে ফেলবো। সো ওটা হচ্ছে ওই ধরনের ফ্যান্টাসি থেকেই ইনডিজাইনের এই ধারণাটা চলে আসছে যে আমরা গ্রাফিক্যাল যে ফাইলগুলি আছে, যেটা আমি একটা ম্যাগাজিনের 5 পাতা বানাতে ফটোশপে আমার 2 জিবি 3 জিবি ফাইল নিয়ে যাবে, এবং ইলাস্ট্রেটরে করতে গেলে হয়তো বা একই রকম ভাবে যে 500 মেগাবাইট বা 1000 মেগাবাইট হয়ে যাবে। ঠিক সেম ডিজাইনটাই ইনডিজাইনে যদি আমরা করি তখন সেটা হয়ে যাবে খুব লাইট ওয়েট, 1 মেগাবাইট, 2 মেগাবাইট বা 3 মেগাবাইট বা 5 কিংবা 10 ওইরকম টাইপের হয়ে যায়। অতিরিক্ত হবে না, এর থেকে বেশি হয় না কখনো। আমি আমার লাইফে পাই নাই 20 বা 30 মেগাবাইটের বেশি ইনডিজাইন আইটেম। সো নেটওয়ার্কিংটা খারাপ যাচ্ছে, ব্যাড এক্সপেরিয়েন্স। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন যে ইনডিজাইনের যে কোর ফাংশনালিটিসটা সেটা কেন। একমাত্র এটাই হচ্ছে যে এটা একটা সহজলভ্য এবং খুব ফাস্ট এবং ফ্লুয়েন্ট একটা অ্যাপ্লিকেশন। এটা অ্যাডোবির আপনার ক্রিয়েটিভ স্যুটের একটা অংশ, এবং ইনডিজাইনটা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য। আমি মনে করি 3টে অ্যাপ্লিকেশন দিয়ে যারাই ক্যারিয়ারটা করতে চান তাদের প্রথম দিকে যদি একদম প্রাথমিকভাবে যদি তারা ইনডিজাইনটা দিয়ে শুরু করে তাহলে তাদের ইনকাম এট দ্য সেম টাইম তাদের মাঝে কনফিডেন্টটা চলে আসবে যে হ্যাঁ না আমি একটা প্যাকেজ কমপ্লিট করতে পারি। সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। যদি আপনি আপনার মাঝে একটা প্যাকেজ কমপ্লিট করতে না পারেন, যে কোনো একটা অর্ডার যদি আপনি কমপ্লিট করার ক্ষমতা না থাকে, তখন কিন্তু এই বিষয়টা খুব টাফলি আপনাকে হ্যাম্পার করে। সো আশা করি আপনারা বুঝতে পারবেন যে ইনডিজাইনটা আমি কেন সব সময় মানে অন্যান্য 3টে অ্যাপ্লিকেশনের মধ্যে, এই 3টে অ্যাপ্লিকেশনের মধ্যে আমি কেন ইনডিজাইনের এই ফাংশনালিটিসটাকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। তো এখানে কিছু অবশ্য ফিচার্স দেয়া আছে, আমি ক্লিক করতে পারি, দেখি কি হয়। ইনডিজাইনের সবথেকে বড় যে ফিচারসটা হচ্ছে সেটা হচ্ছে পিক পারফরম্যান্স। তার মানে এত ফাস্ট যে কোনো এলিমেন্টের উপর কাজ করবে, সেটা মানে অ্যাডোবির অন্যান্য কোনো অ্যাপ্লিকেশন এত ফাস্ট কাজ করবে। আর সবথেকে ভালো কথা হচ্ছে ইনডিজাইন হচ্ছে ফন্ট বা টাইপোগ্রাফি নিয়ে যারাই কাজ করে তাদের স্বর্গরাজ্য। সো ইনডিজাইন পারফরম্যান্সকে এবং টাইপোগ্রাফিকে দুটাকেই কম্বিনেশন করে একটা অ্যাপ্লিকেশন স্যুট তৈরি করছে। সেটা হচ্ছে আমাদের এই প্রাউড মোমেন্টের জন্য যেটা সেই ইনডিজাইন।
সো এই হচ্ছে মূলত আমাদের বেসিক কথা, এবং আরো কিছু বিষয় আমি যদি একটু মেনশন করতে চাই। দেখবেন আমরা এই ধরনের একটা ডিজাইন আমরা চাইলে কিন্তু ইলাস্ট্রেটর বা ফটোশপ ভার্সনে তৈরি করতে পারি। অথচ মানে ওয়ার্ল্ড এর বেস্ট যে ডিজাইনার আছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলি তারা চায় আপনার ইনডিজাইনে তৈরি করতে, এবং ইনডিজাইনে করে। কারণটা হচ্ছে কি, আপনি যখন ইনডিজাইনের একটা ফরম্যাট বানাবেন, এই ফরম্যাটটা দেখতে হবে যে আপনার এই ফরম্যাটটা কাদেরকে ফলো করে তৈরি হয়েছে এবং কাদেরকে কোর ফাংশনালিটিসটা মনে করে। এই ইনডিজাইন অ্যাপ্লিকেশনের সব থেকে বড় একটা সুবিধা হচ্ছে সেটা তৈরি হয়েছে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন হিসেবে। ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন হিসেবে কন্টিনিউ একটা নোটপ্যাড তৈরি করতে পারি। InDesign CC and resources. So word processing application. ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন মানেটা কি হচ্ছে, এইটা সম্পূর্ণরূপে আপনার ওয়ার্ডিং এর উপর ডিপেন্ড করে। এবং ওয়ার্ড প্রসেসিং আরেকটা অ্যাপ্লিকেশনের নাম যদি কেউ বলতে পারেন বা অ্যাট লিস্ট গেস করতে পারেন সিমিলার, সেটা হচ্ছে লাইক, আপনাকে যদি বলি যে ইনডিজাইন হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, ইনডিজাইন ছাড়া আপনার চোখে আর কি কি আছে যেটা ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন? তাহলে সবথেকে বেস্ট পসিবল আনসার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, অ্যাপল পেজেস, গুগল ডক। সো এই তিনটা অ্যাপ্লিকেশন হচ্ছে সব থেকে বড় আপনার এক্সাম্পল, যেটা হচ্ছে আমরা ওয়ার্ড প্রসেসিং টাকে বোঝার জন্য। সো আমি যদি চিন্তা করি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমি একটা ডিজাইন করব, তখন আমার মাথায় থাকবে কি সব থেকে বেশি যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে যে আমি যাই করি আমাদের কোর ফাংশনালিটিসটা এবং যে ডিজাইনটা করব তার সব থেকে বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমাদের টাইপোগ্রাফি বা টাইপ নিয়ে কাজ করা। অ্যাপল পেজেস মাইক্রোসফট অফিস ওয়ার্ডের অল্টারনেট, একদম হুবহুব জেরক্স কপি, কিন্তু একটু অ্যাডভান্স ফিচার্স সহ, যদিও আমরা অফিস ওয়ার্ডটাই ব্যবহার করি বেশি। এবং গুগল ডক সেম একই রকম, কিছুটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন। এতে করে আমরা কি বুঝলাম, আমাদের ইনডিজাইনের যে ফাংশনালিটিসটা ব্যবহার করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এ। সো আমরা এখানে যত ডিজাইনই করি কিন্তু আমাদের প্রাইমারি যে কন্টেন্টটা থাকবে সেটা হবে ওয়ার্ড প্রসেসিং এর উপর, ওয়ার্ড প্রসেসিং এর উপর। সো এখন আমি বুঝতে পারবো যে কেন মানুষ ইনডিজাইনটাকে এডিটোরিয়াল ডিজাইন অ্যাপ্লিকেশন হিসেবে বলে থাকে। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে ইনডিজাইনের কোর ফাংশনালিটিসটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন হিসেবে। ইনডিজাইন তারা নিজেদেরকে গ্রাফিক্যাল এট দ্য সেম টাইম টাইপোগ্রাফি বেসড কাজ মনে করে, এবং এখানে এত কিছু আছে যেটা হচ্ছে যে আপনার ওয়ার্ডেও পাবেন না। ইন্টারেক্টিভ যে বিষয়গুলি, অ্যানিমেশন নিয়েও আপনি কাজ করতে পারবেন, ভিডিওগ্রাফি নিয়েও কাজ করতে পারবেন, এবং অনেকটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারবেন। যদি আপনি এটা নিয়ে রিসোর্স করেন, আরো ঘাটেন বিশদভাবে, তাহলে অবশ্যই আপনাদের এই বিষয়টা নিয়ে আরো ভালো করে আইডিয়া হবে। তো দ্বিতীয়ত হচ্ছে ইনডিজাইনের মোটামুটি ব্রিফটা যে কোর ফাংশনালিটিসটা সেটা বুঝে ফেলছেন। আর সেকেন্ড হচ্ছে যে মানুষ কেন ইনডিজাইনকে পছন্দ করে, কারণ হচ্ছে আপনি দেখবেন ইলাস্ট্রেটরের জন্ম হয়েছে কেন? ইলাস্ট্রেটরের জন্ম হয়েছে শুধুমাত্র ইলাস্ট্রেশনের জন্য, যে ভেক্টর তৈরি করব তার জন্য। ফটোশপের তৈরি হয়েছে, ফটোশপের দরকারটা কি? ফটোশপ রিটাচের জন্য, ফটোশপ আই মিন রিয়েলিস্টিক কাজের জন্য। ফটোশপ কিন্তু ফ্লায়ার বা পোস্টার এইগুলোর জন্য না। ফটোশপ হচ্ছে ফটো এডিটিং এর জন্য, আদার্স যে রিটাচ আছে তার জন্য। এখন ইনডিজাইনটা মূলত কি? ইনডিজাইনটা হচ্ছে আমরা যারা প্রিন্ট ডিজাইন বা ডিজিটাল মিডিয়া নিয়ে যারা কাজ করি, প্রিন্ট বা ডিজিটাল মিডিয়া বলতে ধরেন আপনি একটা পোস্টারই বানাইলেন,
সো পোস্টারটা আপনি ছাপাইতেও পারেন, এটাকে আবার আপনার পেজে শেয়ারও করতে পারেন। তো এই বিষয়টা আর কি। সো আপনার কথাটা হচ্ছে এরকম করে যে আপনার প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়া বা যে কন্টেন্ট গুলি আছে তার জন্য আমাদের এই ইনডিজাইন অ্যাপ্লিকেশনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এখন আমরা ইনডিজাইনের পরিচয় পর্বটা অবশ্যই কিছুটা ব্রিফলি জানবো, যদিও আমরা অ্যাডোবি বা অ্যাডোবি ফ্যামিলিয়ার যে কোনো অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত আছি, এবং যেহেতু ইনডিজাইন অ্যাপ্লিকেশনটা আমাদের অ্যাডোবিরই একটা প্রোডাক্ট, সো আমাকে একদমই বেসিক থেকে ইন্ট্রো দিতেই হবে না। এবং যেহেতু একটা ক্লাসে আমরা ইনডিজাইনের ফার্স্ট টু লাস্ট হিস্টরি শিখবো, আমার যতটুকু সম্ভব একটা প্রজেক্টের জন্য আমার যতটুকু টেকনিক লাগে ওই বিষয়গুলি আজকেই আমরা ধরার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের ওয়েলকাম স্ক্রিন, যদিও এখানে পুরোটা শো করে নাই, শো করার একটা কারণ আছে, কারণ আমার বিলিং ইনফরমেশনটা ক্লিয়ারেন্স করা হয়, মনে হয় কাল পরশু করে ফেলবো। এটা হচ্ছে মেনু বার, সেটা সবাই জানেন। তো উইন্ডোজে একভাবে থাকে, এখানে থাকে একভাবে, আর এই পাশে থাকবে টুলস বার। তো আমি এখানে নতুন একটা টেমপ্লেট ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর যে উইন্ডোটা আসছে সেটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে নিউ ডকুমেন্টের উইন্ডো। আমরা যদি ওয়েব বেসড এর জন্য কাজ করি তাহলে ওয়েব বেসের জন্য এখান থেকে অনেক কিছু প্রিসেট তৈরি করা আছে, এখান থেকে নিতে পারি। আমরা যদি প্রিন্ট টেমপ্লেটের জন্য তৈরি করি তাহলে এখান থেকে প্রিন্টের কিছু প্রিসেট আছে, ওটা নিতে পারি। আমরা যদি শুধু মোবাইলের সাইজের জন্য করি তাহলে সেই সাইজটাও এখান থেকে নিতে পারি। আমরা সব থেকে ভালো হয় যে বিষয়টা, প্রতিদিন তো অন্যান্য ট্যাবলেটের উপর কাজই করি, আজকে আইফোনের জন্য করি। বলতাম দেখি 2 পেজে করে থাকি এবং কলাম। এখানে বিষয়টা হচ্ছে একটু ডিটেলসটা আবার বলি, এটা হচ্ছে প্রিসেটের ডিটেলস, মানে আমরা কি টেমপ্লেটটা বানাচ্ছি তার নাম, এটা হাইট এবং ওয়েট, এটা হচ্ছে ইউনিট। যদিও আমরা পিক্সেলে করতেছি কিন্তু ইঞ্চিসে করা সব থেকে বেটার, তো পিক্সেল দিয়ে রাখলাম। নাম্বার অফ পেজেস, আমি কয়টা পেজ নিব, আর্টবোর্ড কয়টা নিব, একটা নিতে পারি আপাতত। স্টার্ট ফ্রম 1, আমি যদি এখানে 10 দিতাম যে 10টা পেজ নিলাম, আমাদের ডিজাইনটা শুরু হবে 1 নাম্বার পেজ থেকে বা 5 নাম্বার পেজ থেকে, তাহলে আমি এখানে মেনশন করতে পারি। সো যেহেতু একটা পেজ নিলাম, এক থাকলো। ফন্ট ফেসিং আমরা কি দুই পাশেই রাখবো কিনা, যেমন এখানে যদি আমি 4টা পেজ নিই এবং এখান থেকে প্রিভিউ দেই তাহলে দেখতে পাবো। এটা স্ক্রিন আইফোনের জন্য, আর বাকিটা অবশ্যই একটু সময় করে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, নিচে থেকে দেখতে পাবি ফন্ট ফেসিং হচ্ছে দুইটা পেজ পাশাপাশি থাকবে কিনা তার জন্য। এই যে এটা দিলে একভাবে আসতেছে আর এটা ছাড়া হলে আরেকভাবে আসতেছে, এটা আপনি বুঝতে পারবেন কিছুক্ষণ পর। সো ফন্ট ফেসিং আমরা না দিলাম, এবং নাম্বার অফ লেআউটস 3 দিলাম। আচ্ছা, এটা হচ্ছে কলাম। কলামটা হচ্ছে যে আমরা আমাদের যে আর্ট বোর্ডের যে ডিজাইনটা নিলাম, যদি আমি স্ক্রিন গ্র্যাবারটা নিই দেখতে পাবো যে এই আমাদের একটা পেজকে আমরা কতটুকু ভাগে ভাগ করতে পারছি সেটা। তো এটা একটা ভাগে ভাগ করছি, তাই আমাদের এখানে কলাম 1। আমরা যদি চাইতাম যে আমাদের পেজটা এইভাবে একটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, 3টা ভাগে ভাগ হবে, তাহলে আমাদের এখানে কলাম সংখ্যা কি থাকতো, আমাদের এখানে নাম্বার অফ কলামস থাকতো 3। এখন দেখুন 3টা ভাগে ভাগ হয়ে গেছে, এবং কলামের ডাটাটা হচ্ছে একটা কলামের থেকে আরেকটা কলামের স্পেসটা। ব্লিড মার্জিন এই ধরনের বিষয়গুলি আপাতত না গেলাম, শুধুমাত্র আমরা সরাসরি ইতে চলে গেলাম। যদি আমাদের কলাম 2টা লাগবে না, আমাদের 2টা কলাম দেই, 3টা লাগবে না। তাছাড়াও কি 4টা কলাম দেওয়া যায়। ডাটা স্পেস 12 দিলাম। এখন আমরা টেমপ্লেটটা নিয়ে নিতে পারি। দেখা গেল যে দেখুন আমরা ফন্ট পেজ দেই নাই বিধায় আমাদের এখানে কি আসছে, পেজগুলো একটার পর একটা নিচে নিচে চলে আসছে। আমরা যদি ফন্ট ফেসিং দিয়ে রাখতাম তাহলে এখানে 2 থাকতো, এই পাশে 3 থাকতো, সেইভাবে চলে আসতো। যাই হোক, একটা সাইজ নিলাম, যে কোনো একটা সাইজ নিলাম আর্টবোর্ডে। এখন হচ্ছে আমাদের আরেকটু ব্রিফলি পরিচিত হতে হবে। সব থেকে বেশি যে বিষয়টার সাথে আমাদের পরিচিত হতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক
স্পেস, আমরা এখানে কি ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করতেছি সেটার সাথে। তো আমি সব সময় এসেনশিয়ালটাকে প্রেফার করি। এসেনশিয়ালটাকে প্রেফার করি কারণটা কি, এখানে একটা প্রপার্টিস যে উইন্ডোটা সেটা, এবং এসেনশিয়াল সব থেকে বেশি বেস্ট হলো যে আপনি চিন্তা ভাবনা এখান থেকে করে নিতে পারবেন। আপনি যে কোনো একটা, সাপোজ ধরুন আমি টেক্সট নিয়ে কাজ করতেছি, এই যে টেক্সট লেয়ারটা নিলাম, টেক্সটের যে পসিবল সম্ভাব্য যে টুলস গুলি থাকার দরকার একটা টেক্সটকে আমি যা যা করতে পারি, যেমন সাপোজ ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, তো আপনার হাতে যত যত চাকরির অফার থাকতে পারে বা আপনি যে যে চাকরির জন্য যোগ্য, ওই চাকরির অ্যাপ্লিকেশন গুলি এই পাশে চলে আসবে। সেই প্রপার্টিসটা আপনার ওভাবেই কাজ করে। সেটা যাই হোক, তার বিস্তারিত যেতটুকু কাজ করা যায় সেই ডিটেলস গুলি এখানে থাকে। এবং এটা হচ্ছে আমাদের টুলস উইন্ডো, এটা আমাদের টুলস মেনু। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, টুলস মেনু ছাড়া আমরা বেশি দূর আগাইতে পারবো না। সো আমরা যত ধরনের ইনডিজাইন দিয়ে যা যা কাজ করবো তার এই কয়টা বেসিক সিম্পল টুলস থেকে আমরা করে ফেলবো, বাকি আর কিছু লাগবে না। এবং উপর থেকে অনেক মেনুস আছে, অনেক ফাংশনস আছে, আপনার দরকার এবং প্রয়োজনের উপর ডিপেন্ড করে আপনি আপনার মতো ব্যবহার করবেন, সেটা অবশ্যই জানি, কিন্তু অত বেশি লাগবে না। শুধুমাত্র এখান থেকে টাইপ টুলটা, টেবিল বানালে টেবিল, আর উইন্ডো থেকে যা যা দরকার সেটা চলে আসবে আমাদের। তো আমরা আমাদের প্রথম সব থেকে ভেরি ফার্স্ট একটা ইনডিজাইনের ফাইল নিতে যাচ্ছি। প্রথমত হলো, সাপোজ ধরুন আমি এখন একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করব বা কিছু একটা তৈরি করব। আমি টেক্সট ফ্রেমটা এখান থেকে ডিলিট দিয়ে দিলাম। ওকে, সেম এখান থেকে দিলাম। এটা হচ্ছে আমার আইফোন এক্স এর ইউআই। এখন আমি কি করব, রেক্টেঙ্গেল ফ্রেম, এটা হচ্ছে একটা টুল যেখানে আপনি আপনার যে পসিবল সম্ভাব্য, মনে করেন যে আপনি জাস্ট প্লেস হোল্ডার হিসেবে আইকাকে দিয়ে গেলেন যে হচ্ছে আমার উপরের হেডার, এটা একটা, এই হচ্ছে আমার মেনু, ধরুন এইটাই। তারপর হচ্ছে এটাকে ডুপ্লিকেট করতে পারি, ধরুন আমাদের অতটুকু মেনু, এবং তারপর আমাদের আরেকটা মেনু থাকে একদম ডাউন। আমরা তিনটা মেনুকে রাখি পাশাপাশি। এটা হচ্ছে প্লেস হোল্ডার। আমি এখানে চাইলে যে কোনো ধরনের কন্টেন্ট দিতে পারি, টেক্সট দিতে পারি, আমার যা ইচ্ছা তাই দিতে পারি। যেমন যদি মনে করেন আপনাদের স্যার একটা সফটওয়্যার বানাবে, কি বানাবে সে কিছুই জানে, এখান থেকে এই কালারটা, একটা কালার পিক করলাম, আচ্ছা ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমাদের আরেকটা কালার দেওয়া যেতে পারে, ব্ল্যাকই দিলাম, কিন্তু ব্ল্যাকের পার্সেন্টেজ কমাইয়া, আচ্ছা। এবং থার্ড যেটা থাকবে সেটা ব্ল্যাকই থাকতে পারে, ব্ল্যাকের আরেকটু ডিপ কালার। সে হচ্ছে আমাদের ইয়ে। এবং ইনডিজাইনে এইভাবে জিনিসপত্রগুলি আপনি সাজাবেন। এখন এটা কি হলো, এই প্রত্যেকটা প্লেস হোল্ডার আমাকে বিভিন্ন সুযোগ দিচ্ছে যে আমি এখানে চাইলে টেক্সট বসাইতে পারি, ইনফরমেশন বসাইতে পারি, ইমেজ বসাইতে পারি, ভিডিও বসাইতে পারি, যে কোনো কিছু বসাইতে পারি। তো আমার এখানে কি কি বসানো উচিত সেটা সময় বলে দিবে, কিন্তু আমি আপাতত প্লেস হোল্ডার গুলি তৈরি করে রাখতেছি। এটা হচ্ছে আমার এখানে অপশন তৈরি করে রাখা। তারপর হচ্ছে আমাদের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে টেক্সট টুলটা। যে প্রাইমারি যে কয়েকটা টুলস আছে আমি জাস্ট ওই টুলস গুলি নিয়ে আজকে আলোচনা করব, অতিরিক্ত যাব না। এখন দেখুন, আপনি যদি ইলাস্ট্রেটরে হতো, আপনি এখানে একটা ক্লিক করলেই, টেক্সট টুলটাকে নিয়ে একটা ক্লিক করলেই আপনার এখানে কাজটা হয়ে যেত, একটা টেক্সট ফ্রেম চলে আসতো। কিন্তু ইনডিজাইন সেভাবে চলে না। ইনডিজাইন চলে কিভাবে, বক্সি ফ্রেমওয়ার্কে। বক্সি ফ্রেমওয়ার্ক বলতে আপনাকে অবশ্যই একটা বক্স নিয়ে কাজ করতে হবে, যেটার চার কোণাকে
চার কোণা একটা আকৃতি থাকবে, একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ থাকবে। তো আমি এই বক্সটা নিলাম। এখন বক্সের ভিতর আমার কি আসলো, ইনফরমেশন গুলি দেওয়ার মতো একটা ট্যাগ আসলো। তো আমি এখানে মিনিয়ন্স প্রো 50টা 6 দেয়া, আমি আপাতত 48 দিচ্ছি আমার চোখের খাতিরে, রেজুলেশন তো অনেক। এখানে দিলাম লাইফস্টাইল, লাইফস্টাইল অ্যাপ। ধরুন এটা লাইফস্টাইল অ্যাপ, এটা বক্সটা আমি দিচ্ছি। এখানে স্কেল টুলটাকে ব্যবহার করে, যে স্কেল টুলটা এখানে আছে, স্কেল টুলটাকে ব্যবহার করে আমি এটাকে স্কেল করে নিলাম, যেটা ইলাস্ট্রেটরে আমরা সবাই করি খুব সহজে। দেখবেন আমি কেন এতগুলো জায়গা ছেড়ে, আমি কেন এখানে আইসা আমি ফ্রেমটাকে এইখানে নিয়ে রাখতেছি, অন্য কোথাও রাখলাম না কেন, 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে এভাবে রাখলাম না কেন? যদি দেখেন আরেকটু কথা কাছ থেকে দেখেন যে আমি কেন এটাকে এখানে রাখতে চাচ্ছি, আমি একটু উপরে একটু নিচে এভাবে ভিতরে রাখতে চাচ্ছি না কেন? কারণটা হচ্ছে ইনডিজাইন সব সময় আপনাকে ইন্সপায়ার্ড করবে সব থেকে বেশি ক্লিন কাজটা করার জন্য, এবং প্রত্যেকটা কাজ যেন হয় উপর থেকে নিচ অংশগুলি বজায় রেখে। ঠিক আছে, সো আমি এখানে টেক্সট ফ্রেমটা বসালাম, এবং আমি যদি এখানে বসাই সেটাও একটা মিনিং থাকবে, কারণ আমি এই পাশটাকে একদম মেজারমেন্টটাকে ধরে নিছি, মানে আমার জন্য একটা উদ্দেশ্য থাকে। ঠিক আছে, তাহলে আমি ডব্লিউ তে প্রেস করে বিভিন্ন মোড দেখতে পারি, প্রিভিউ মোড এবং ডিজাইন মোড, র মোড। আমি এখানে আপাতত রাখলাম লাইফস্টাইল, এটা কালোতে করা হোক আপাতত, এটাকে আমরা ব্ল্যাক দিলাম। ঠিক আছে, এতটুকু হলো প্রথম। আমরা দেখবেন ডিজাইন করার ক্ষেত্রে অনেক সময় আমাদের অনেক কিছু এক্সট্রা করতে হয়, যেমন হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের পেছনে আমাকে যে যে বিষয়গুলি পরিশ্রম করতে হবে, সেটা হচ্ছে আমার টাইপোগ্রাফিটাকে বাড়াতে হবে যথাসময়। আমার টেক্সট বিভিন্ন সাইজের থাকতে পারে, তো আমি আমার মতো করে 3টা 4টা সাইজ বানাই রেখে দিব। এটা হচ্ছে আমার প্রথম শর্ত। 4টা সাইজ যদি না বানাই তাহলে আমার ডিজাইনটা পারফেক্ট হবে না, বা 3টা সাইজ না বানাই। এটা হচ্ছে 48, সরি 48 না, এটাকে 120 দেওয়া যেতে পারে, 120। ঠিক আছে, এবং এটা হবে 120 এর অর্ধেক 60, এবং এটা হবে 60 এর অর্ধেক 30। যদি এভাবেই যাই তাহলে আমাদের 3টা স্টাইলে হয়ে যাচ্ছে, তাহলে আর এক্সট্রা কিছু লাগলো না। তো এখানে আমি 3টা স্টাইল এখানে অ্যাড করলাম। যদি চাই আমি এখান থেকে ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, একটু বোল্ডার ফন্ট নিতে পারি, আমি এখান থেকে লাইফস্টাইল লাইফস্টাইলের জন্য কোয়াকস্যান্ড নামে একটা ফন্ট আছে, সেটা নিচ্ছি। ঘরটা বড় করে দিলাম। ঠিক আছে, 1 কোয়াকস্যান্ড 2, কোয়াকস্যান্ড 2, এবং টেক্সটের জন্য জাস্ট সিম্পলি আমি এরিয়াল ফন্টটাই দিতে পারি। আচ্ছা, তো এখানে আমি 3টা স্টাইল দিলাম, 3টা স্টাইল। এখন আমার কি করা উচিত, এই স্টাইলগুলিকে আমি চাইলে ইনডিজাইন আপনাকে এতটুকু সুবিধা দিবে যে আপনি যেন চাইলে আপনি আপনার স্টাইলগুলোকে সেভ করে রাখতে পারেন, যাতে করে ভবিষ্যতে আপনি আপনার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো ইনডিজাইন যেহেতু আপনাকে 100 পেজ 200 পেজের উপর একটা ডকুমেন্ট তৈরি করতে দিবে, সো আপনি তো প্রত্যেকটা ফন্টের জন্য আলাদা আলাদা স্টাইল করতেও হতে পারে। কোথায় কি স্টাইল দিবেন সেটা তো আপনি জানেন।
তো আপনাকে অবশ্যই স্টাইলগুলি যদি বানাই রাখেন তাহলে কি হলো যে আপনাকে ইনডিজাইন এই সুবিধাটা দিল, এবং যেখানে চান আপনি জাস্ট টেক্সটগুলি সিলেক্ট করে স্টাইলটা অ্যাপ্লাই করে দিতে পারবেন। সো আমার এটা হচ্ছে একটা স্টাইল, এখানে যদি আমি চাই এটাকে একটা স্টাইল বানাতে পারি, মানে প্যারাগ্রাফ স্টাইল, এই যে টেক্সটের স্টাইল আছে, ক্যারেক্টার স্টাইল আছে। সো আমরা এখানে টেক্সট স্টাইলের উপর যদি ক্লিক করি, এখান থেকে ক্লিক করে টেক্সট স্টাইলের উপর দিতে পারি হেডার 120 পয়েন্ট। ওকে, এটা আমাদের হেডার হিসেবে সেভ হয়ে গেল। আমরা যদি প্রপার্টি ছাড়া হেডার স্টাইল সেভ চাই তাহলে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে উইন্ডোতে যাব, স্টাইলে যাব, প্যারাগ্রাফ স্টাইল। এখানে অনেকগুলো স্টাইল আছে, সেল স্টাইল, ক্যারেক্টার স্টাইল, অবজেক্ট স্টাইল, টেবিল স্টাইল। আমরা প্যারাগ্রাফ স্টাইলটা আপাতত ধরছি। এখানে হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। তো এই হচ্ছে আমাদের এর আগের ফাইলটা। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে এটা বড় হয়ে যাবে। এই স্টাইলটা বড় হয়ে গেল কেন? কারণ আমরা যে বড় ফন্টের 120 ফন্টের স্টাইলটা নিছি সেটার সাথে এটা সামঞ্জস্য করে ফেলছে। তো আমরা এটাকে আন্ডু দিয়ে দিব, কমান্ড জেড বা কন্ট্রোল জেড দিলাম। এখন যেটা আছে 60 পয়েন্ট, সেটাকে আমরা বেসিক প্লাস আছে এখানে ক্রিয়েট নিউ দিব। দেওয়ার সাথে সাথে একটা প্যারাগ্রাফ স্টাইল তৈরি হয়ে গেল। মানে আমরা এটাকে জাস্ট রিনেম করে দিব, তাহলে এটা হয়ে যাবে সাবহেডার 60 পয়েন্ট। 60 পয়েন্ট। সো এটা হচ্ছে আমাদের সাবহেডার। আমরা যদি চাই সাবহেডারকে আমরা কালার চেঞ্জ করতে পারি, সাবহেডারকে অনেক কিছুই দিতে পারি, আমরা এখান থেকে এডিট করে দিতে পারবো। কিন্তু আবার যদি চাই ভেতর থেকে আপডেট করব তাহলে সেখানে করতে পারি। আমরা ভেতরে চলে যাব, আবার আবার একটু কাজ করি। যেমন হচ্ছে আমি এখন এই স্টাইলটা আমি অ্যালাউ করব না, ধরলাম না, ছেড়ে দিলাম, কিন্তু আমার এখানে স্টাইলটা জমা আছে, কিন্তু এই স্টাইলটা এখানে ব্যবহার হয়েছে। সো আমি স্টাইলটা যদি চেঞ্জ করি একবার, দেখা যাবে প্যারাগ্রাফ স্টাইলটার ভিতরে অনেক কমান্ড চলে আসছে। এখানে বেসিক কিছু ক্যারেক্টার ফরম্যাট আছে, যেমন আপনি ফন্ট কত চান, বাড়াতে চান না কি চান, ক্যারেক্টার ফরম্যাট আছে, কতটুকু স্কেল হবে না হবে, তারপর ইনডেন্ট বা স্পেসিং কেমন হবে সেটা, ট্যাবস গুলির ফাংশন কেমন থাকবে। তো এইভাবে আপনি এখান থেকে দেখে 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 অবশ্যই আপনি আপনার মতো চুজ করে নিতে পারবেন। এবং এখানে আমরা যদি চাই প্যারাগ্রাফ আরো কিছু এক্সট্রা বিষয় আছে, যেমন আন্ডারলাইন। আমরা যদি চাই এখানে প্রত্যেকটা লাইনের পিছনে আমরা আন্ডারলাইন দিব, তাহলে আন্ডারলাইন দিয়ে দিতে পারি। এবং আন্ডারলাইনের কালার যদি আমরা চাই কি দিতে পারি, আমরা আপাতত ইয়েলো কালারটা দিলাম এবং ওকে দিলাম। তাহলে কি হলো, আমাদের স্টাইলের পিছনে একটা করে ইয়েলো আন্ডারলাইন আসলো। সো আমি আমার মতো শুট করে নিতে পারবো। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে, এটা হচ্ছে প্যারাগ্রাফটা, যেটা আমরা সবার নিচে দিব। এটা প্যারাগ্রাফ স্টাইল, যদিও এটা প্যারাগ্রাফ স্টাইল, এটা ডাবল ক্লিক করে স্টাইলের নামটা আমরা দিয়ে দিব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ পয়েন্ট কত, 30 পিটি। সো এ হচ্ছে আমাদের তিনটা টাইপোগ্রাফি স্টাইল তৈরি করে রাখা। এখন আমরা যদি চাই এই ডকুমেন্টটাকে অনেক পেজ সমৃদ্ধ করতে পারি, লাখ লাখ পেজ বানাতে পারি, কিন্তু আমরা ফুল ডিজাইনটাতে শুধুমাত্র এই তিনটা স্টাইলই ব্যবহার করে যাব। আশা করছি বুঝতে পারছেন। এখন কথা হলো যে ভাই আপনি বললেন এখানে দিতে, এখানে দিতে কিংবা এখানে দিতে, কিন্তু আপনি এখন দিচ্ছেন এখানে। তো কথাটা হচ্ছে কি, আসলে আমার যেখানে ভাল লাগে আমি সেখানে দিতে পারবো, কিন্তু কথাটা হচ্ছে দিন শেষে যেন ফুল ডকুমেন্টটা আপনার ওই একই জায়গাতেই থাকে। যেমন আমি যদি এখানে দিই তাহলে আমাকে ভাবতে হবে যে আমার গ্রিডটা এখানে একটা টেনে দিতে হবে। এই তো এখানে একটা গ্রিড হয়ে গেছে। কিংবা যদি না চাই আমরা মাস্টার পেজে যাব, মাস্টার পেজ এতে উইন্ডো থেকে পেজে চলে যেতে পারি। আচ্ছা, প্রবলেম নিয়ে আমরা পরে আলোচনা করব, কথা শেষ করে। তো আমরা যদি এখন উইন্ডোতে যাই, এখানে পেজেস নামের একটা ফাংশন আছে, যেটা হচ্ছে কমান্ড F12। F12 টা প্রেস করলে আমরা পেজগুলি পাবো। এবং পেজের ভিতর গেলে কি হবে, যে আমাদের এখানে পেজের মতো একটা উইন্ডো চলে আসলো। আমরা এটা একটু বড় করে নিব, দেখা যাবে যে মাস্টার পেজ আছে।
মাস্টারপিসটা হলো এমন একটা পেজ, যদি আপনি চান মাস্টার পেজের ভিতর কিছু দিবেন, মনে করেন আপনি কি দিচ্ছেন, সাপোজ ধরেন মনে করেন আপনি এখানে একটা পেজ দিলেন, মাস্টার পেজে এই শেপটা দিলেন, এই শেপটা দিলেন, আমরা যেটা গ্রিড বলি এটাই দিলেন। এখন আপনি যেহেতু মাস্টার পেজ তিনটা পেজেই মাস্টার পেজ অ্যাপ্লাই করা আছে, রাইট ক্লিক করে আপনি দেখতে পারেন যে অ্যাপ্লাই টু মাস্টার পেজ, যে এখানে আপনার মাস্টার পেজ এ দেয়া আছে। তার মানে এই তিনটা পেজ, আমাদের যে তিনটা পেজ আছে, এই তিনটা পেজ আমাদের এই মাস্টার পেজটাকে তারা ব্যবহার করছে। তো আমরা এখানে মাস্টার পেজ 10টা বানাতে পারবো, সমস্যা নেই, এবং এখানে 10টার জন্য আলাদা আলাদা 10টা পেজ হিসেবে ব্যবহারও করতে পারবো। কিন্তু কথা হচ্ছে আমি যদি মাস্টার পেজের ভিতরে কোনো ডিজাইন দিই, তখন আমি মাস্টার পেজের ভিতরে কি দিতে চাবো, আমার এখানে মাস্টার পেজের ভিতর আমি লাইফস্টাইল অ্যাপ এটা লেখাটা, এবং আপাতত এটাই, এটা যদি আমরা শর আমি এখানে আরো কিছু দিতে পারি, যেটা হচ্ছে কি দেয়া যায়, আরেকটা স্টাইল নিয়ে আসি লেখার, যেহেতু আমরা তিনটা স্টাইলই দিব, তো তিনটা স্টাইলকে নিচ্ছে এবং সেন্টারটা একদম সেন্টারে করে নিচ্ছি, সেন্টারটা একদম সেন্টারে করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা দিলাম সোয়াইপ টু লগ ইন। সোয়াইপ টু লগ ইন মানেটা কি, মানেটা হচ্ছে যে আমরা যে অ্যাপটা তৈরি করছি সেটাতে আমরা কাউকে সোয়াইপ করলে লগ ইন করে দিব, সোয়াইপ টু লগ ইন। সো এখানে আমরা যেহেতু হলুদ স্ট্রোক আন্ডারলাইন দিছি, সো এই আন্ডারলাইনটা থাকবে। আমরা চাইলে এখানে জাস্ট ধরবো, ধরে এখান থেকে আমরা আমাদের যদি এক্সট্রা ফিচার্স থাকে এখানে আন্ডারলাইনটা তুলে দিব। যেহেতু স্টাইলের ঠিকই আছে, কিন্তু আমরা এখানে জাস্ট এক্সট্রা ভাবে আমাদের এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের বেসিক যেই ফাংশনালিটিসটা। এখন কি হচ্ছে যে আমি চাচ্ছি এই পেজগুলির যে উপর অংশ, যে এই অংশটা এবং এই অংশটা, এই অংশ এবং এই অংশটা কপি করে নিব কিংবা কাট করে নিব। কাট করে কি করতে যাচ্ছি, বা পুরো পেজটাই আমি নিয়ে নিলাম, কাট করে আমি মাস্টার পেজ থেকে মাস্টার পেজ এতে চলে যাব। আমি রেগুলার পেজে না দিয়ে আমি মেইন ডিজাইনটাতে দেব মাস্টার পেজ এতে, এবং পেস্ট ইন প্লেস এটা হচ্ছে একটা কমান্ড, যেটাতে হচ্ছে আপনি যেখান থেকে যে পজিশন থেকে একটা আইটেম নিলেন সেখানে আপনি এটা পেস্ট করতে পারবেন। এখানে দিয়ে দিলাম, যেহেতু এই টেক্সটটা চলে আসছে এটা ডিলিট করে দিলাম। এই হচ্ছে আমাদের বেসিক ফাংশনস। এটাকে আমি মাস্টার পেজে দিয়ে দিলাম, তার মানে কি হচ্ছে এটা এই মাস্টার পেজের ভিতর দিলাম। এখন এখান থেকে যারা যতগুলি পেজ আসবে তারা প্রত্যেকের কাছে আমার এই আইটেমটা চলে যাবে। কারণ আমি যেখানে ক্লিক করি দেখা যাবে যে যতগুলি পেজ নিলাম সেখানে চলে আসছে। তো আমি এখান থেকে রাইট ক্লিক করি, ইনসার্ট পেজেস, আমার 3টা পেজ আছে, আমি চাচ্ছি 16টা পেজ হোক, আরো 13টা পেজ লাগবে আমার, 13টা পেজ নিয়ে নিলাম। দেখা গেল এখানে 13টা পেজ চলে আসলো। এখন আমি যদি আরো কিছু চাই, এটার আরো অপশনস আছে, যেটা একদম সিম্পল অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপের মতোই ছোট ছোট বিষয়। যেমন ডকুমেন্ট সেটআপ, আমি যদি চাই এখান থেকে এই পেজটা আমি চেঞ্জ করতে পারবো, যে মোবাইল আর্টওয়ার্ক হবে না আমার, এটা প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে গেলে এটা কি হবে, ফন্ট ফেসিং হবে, আর্টবোর্ডের নাম্বারটা জানি না, সো এরকম আর কি। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো আমরা ফন্ট ফেসিংটা জাস্ট অ্যাড করলাম এবং ওকে দিলাম, তাহলে কি হয়ে গেল যে আমি 16টা পেজ কিন্তু এখন পাশাপাশিতে নিয়ে নিলাম। ফন্ট ফেসিং মানে পাশাপাশিতে চলে আসলো, তো একটা পেজ দুইটা পেজ, এটা হচ্ছে র‍্যাপ করা আর কি। আমার সরাসরি ইউআই এর থেকে না দিয়ে আমরা অন্য একটা ডিরেকশনে যাচ্ছি। এখন কথা হলো যে আমি যেহেতু মাস্টার পেজে চলে দিয়েছি, একটা পেজে ডিজাইন দিছি এবং বাকি পেজগুলিতে অ্যাপ্লাই করে ফেলছি, এখন তো আমি এখান থেকে কোনো কিছু এডিট করতে পারছি না, কিছুই করতে পারছি না, চলছে না।
কারণ এটা তো মাস্টার পেজে দেয়া, ভিতরের পেজে। এখন কি করতে হবে, আমাকে সবগুলি পেজ একসাথে ধরতে হবে। কন্ট্রোল শিফট দিয়ে ধরে নিব এটা থেকে, এবং 16 নম্বর পর্যন্ত শিফট দিয়ে ধরে ফেলবো এবং রাইট ক্লিক করব। আমি এখানে এক্সট্রা অপশন পাবো, যেগুলি আমাকে অবশ্যই ডিসকভার করতে হবে, কুকিটাকি করে ডিসকভার করতে হবে। আমরা ওভাররাইট অল পেজেস আইটেম, যে পেজেস যে আইটেমগুলি আছে প্রত্যেকটাকে আমরা ওভাররাইট করে ফেলতে পারবো, এখন ধরতে পারবো, এবং যা আইটেম আছে তা আমাদের এখানে এখন চোখের সামনে আবার চলে আসবে, কিন্তু এখন প্রত্যেকটা পেজে আসছে। তো এখন কি হয়েছে যে আমি আইটেমগুলি আবার ধরতে পারবো। এখন আমার কাজ, যেহেতু আমি কিছু প্লেস হোল্ডার রাখছি, আমি চাইলে এখানে অনেক অ্যাক্সেস কিছু অ্যাড করতে পারি। যেমন হচ্ছে যে আমি এই পিকচারটা যদি আমি সাপোজ সেভ দেই, এবং আমার ইচ্ছা ইনস্পিরেশন ইমেজেস, জাস্ট সেভ দিলাম। ওকে, এটা সেভ দিলাম, এটা সেভ দিলাম। এটা সেভ দিই। সো আমরা এখান থেকে এখন কিছু ইমেজেস সেভ দিলাম। দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা এখানে যে প্লেস হোল্ডার গুলি করলাম সেখানে আমরা ব্যবহার করি। আমরা প্রথমত হচ্ছে আমরা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, সরাসরি এখানে নিয়ে আসা পেস্ট করতে পারি। কি করা যাবে, আমাদের এখানে যদি চাই, যেমন এই ইমেজটা আমরা সরাসরি ড্র্যাগ করতে পারি। ড্র্যাগ করে দেখার সাথে সাথে দেখবেন আমাদের মাউস কার্সরের সাথে এখানে ড্র্যাগিং অপশনটা চলে আসে। সো আমরা এই ফাইলটাতে নিয়ে এসে জাস্ট পেস্ট করলে এটার ভিতরে পড়ে গেছে, কিন্তু ইমেজটা অরিজিনালের তুলনায় অনেক ছোট। কি করা যায়, এটাকে আমরা প্রথমে ধরবো, ধরে রাইট ক্লিক করব। এখানে অনেক অপশনস আছে। সো এটা হচ্ছে যে মানে ভার্সেটাইলিং, একটা অবজেক্টকে ধরার পর তাকে কি কি করা যেতে পারে সে অপশনগুলি আমরা এখানে চোখের সামনে অনেক চলে আসছে। আমরা ফিটিং এ যাব, ফিটিং ফ্রেম প্রপোর্শনাল, এটাই স্বাভাবিকভাবে আমরা দিয়ে থাকি, বাকিদের অনেকে অনেক ইচ্ছা রাখতে পারে। দেওয়ার পর কি হচ্ছে, আমাদের ইমেজটা একদম সেন্টারকে কভার করে নিছে। এখন আমি যদি চাই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র ভিতরে অবজেক্টটা ধরবো, ধরে আমি জাস্ট আমার পজিশন মতো যে ইমেজটা দরকার সেটাকে আমি করে নিই। আশা করি এখন আমি আমার মতো কিছুটা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু ডিজাইন আলাদা আলাদা হচ্ছে, ভার্সেটাইলিং হচ্ছে, চেঞ্জেবল হচ্ছে। কি হয়ে গেল যে আমি আমার মতো যেটা সুইটেবল সেটার সাথে মিক্স আপ করে দিছি। কারণ আমি চাইলে ভিতরের ব্যাকগ্রাউন্ডটাতেও কিছু দিতে পারি, কিন্তু এখানে দেব না, অন্য কোথাও দিব। এখন এই পেজে, সেকেন্ড পেজে আমরা কি দিব, এখানে আরেকটা ড্র্যাগ এন্ড ড্রপ করি, যাতে করে আপনাদের এক্সপিরিয়েন্স লেভেলটা হয়ে যাবে, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ডিজাইন ফেলতে পারবো। এখন আবার এটাকে ফিটিং এ যাব, আরেকটা দিই কন্টেন্ট প্রমোশনাল। তো এটা হচ্ছে দেখেন এই কন্টেন্টটা আসছিল একভাবে, যেটা হচ্ছে ফুল ফ্রেমটা নিছে এবং অতিরিক্তটা কেটে দিছে, আর এটা হচ্ছে শুধুমাত্র এই কন্টেন্ট বেস, ফ্রেমকে ধরে নাই, সে শুধু ধরছে কন্টেন্টটাকে, যে তার ইমেজটা পুরোপুরি দেখাইতে হবে। এটাকে ধরে আমি অল্টা এবং শিফট ধরে আবার বড় করে দিলাম। তাহলে কি আসলো, এখানে নতুন একটা পরিবর্তন চলে আসলো। এখন আমি এটাকে ধরে উপরে যে লেআউটটা আছে এই লেআউটটা ধরে ডিরেক্ট সলিউশন ধরতে পারি, আই ড্রপার ধরবো, ধরে এই কালারটা আমি ড্রপ করে নিলাম, কিংবা আই ড্রপার দিয়ে অন্য আরেকটা কালার নিয়ে নিলাম, কিংবা আই ড্রপার দিয়ে আমি এই কালারটা নিয়ে নিলাম। সো ফাইনালি আমার কাছে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে হয়তো বা এটা, কিংবা আরেকটা হোয়াইট ইজ যে কালার মিন্ট হয়। প্রথমের দিকে কালারটা এটা ছিল, এটা বেটার, নয়তোবা একদমই কালো।
অন্য কোনো একটা কালার সুটেবল। আচ্ছা, এখন আমি এই কালোটাকে আমি আমার মতো করে হোয়াইট করে দিতে পারবো, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেন আমার স্টাইলটা যেন চেঞ্জ না হয়। এই যে এখানে এই ডকুমেন্টটা ধরার পর যে আমার হেডারটাও যেন বুঝতে হবে যে না আমি এটা হেডারটা ব্যবহার করছি এবং একটা প্যারাগ্রাফ স্টাইল ব্যবহার করছি, এটা আমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা টেক্সটের সাথে। তারপর এটা আমি সেকেন্ডারি যেটা সেটা আমি এখান থেকে চেঞ্জ করে দিই। এই কালারটা ভালো। সোয়াইপ টু লগ ইনের জায়গায় আমরা কি দিতে পারি, কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ। তৃতীয় পেজে আমরা এখানে কি দিব, এখন আমরা অন্যভাবে আরেকটা ইমেজ নিয়ে আসবো। এখানে অবজেক্টটা ধরলাম, ফাইলে চলে যাব, এখান থেকে প্লেস বা কমান্ড ডি দেওয়ার সাথে সাথে ইন্সপিরেশন হিসেবে আমার এখানে অনেক কিছু চলে আসছে। আমাদের এখানে এই ইমেজটা চলে আসছে, এটাকে আমরা ফিটিং দিতে পারি, প্রপোর্শনাল উইথ দিলাম। এট দ্য সেম টাইম আমাকে ভাবতে হবে যে আমি এখন অন্য কিছু করব, দুটো তো স্ট্রেট ইমেজ বসাইলাম, কিন্তু এখন আমি চাচ্ছি এই ইমেজটাতে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করব, ইমেজটাকে হালকা করে দেব। সো আমি কি করব, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা ধরবো, ধরার পর অপাসিটিটা কমাতে পারি, এক হচ্ছে একদম 10% অপাসিটি, 16% এটা হয়। নতবা আমি জাস্ট ইমেজটাকে ধরবো, আমরা হয়তোবা ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করছি, তো আমরা এখানে ইনডিজাইনে এটা হয়ে যাবে এফেক্ট, তো আমরা এখানে এফেক্টটা নিয়ে কাজ করবো। এখানে এফেক্ট মাল্টিপল দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে অন্য একটা কালার চলে আসবে, যদিও এটা বোঝা যাচ্ছে না। স্কিন কালার, কালার ডজ, কালার বার্ন, সফট কালার, এগুলো যে কোনো একটা দিয়ে দেখা যেতে পারে। তবে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কালো তাই বিষয়গুলি দেখা যাচ্ছে না। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু লাইট করে দিই, অন্তত এই কালারটা রাখি। এখন আমি আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ইমেজটা ধরে ওভারলেতে দেখি, মাল্টিপলে দেখি, এই তো আমার জন্য এখানে নতুন একটা কালার চলে আসছে। এটা ভালো, এটা বেটার। এখন হচ্ছে আমাকে কি ভাবতে হবে, আমাকে অন্য কালার নিতে হবে, সেটা হচ্ছে এটা, এবং এখানে দিতে হবে আমাকে এই কালারটা। এতে করে আমার প্রত্যেকটা পেজের সাথে আমার কালারগুলি কম্বিনেশনগুলি বোঝা যায়, বুঝতে পারছি। তো দ্বিতীয়ত হচ্ছে আরেকটা অপশন, যেটা হচ্ছে যে আমি চাইলে এই শেপটাকে না ধরে শুধুমাত্র বাহিরে কোনো কিছু সিলেক্ট না করি, আমি কমান্ড ডি, কন্ট্রোল ডি প্রেস করে যে কোনো একটা অবজেক্ট নিতে পারি, এবং এখানে দেখা গেল যে আমার মাউসের সাথে আমার যে ইমেজেস গুলি আছে সেই ইমেজেস গুলি চলে আসছে। সো ইমেজেস গুলিকে আমি এখন সরাসরি এখানে নিয়ে গেলেও হচ্ছে না। কেন হচ্ছে না? কারণটা হচ্ছে যে আমি ইমেজটাকে আর ওই শেপটার ভিতরে দিচ্ছি না, আলাদা করে একটা লেআউটে দিচ্ছি। নিয়ে গেলাম, এইটার উপর আমি আমার ইমেজের শেপটাকে একটু এক্সপান্ড করে বড় করতেছি। দেখা গেল যে ইমেজের শেপ বড় হলো কিন্তু ইমেজটা বড় হলো না। তাহলে কি করতে হবে, আবার ফিটিং এ যেতে হবে, প্রপোর্শনালি দিলাম, এখানে শেপটা বড় হয়ে গেল। এখন এটা হচ্ছে একটা বিষয়। এটাকে আমি আবার এখন চাইলেই আমি এখানে আমার পছন্দ মতো জুতসুই একটা জায়গায় এসে রাখতে পারি। এখান থেকে এখন কালারটা দিই, সো আমাকে আরো কিছু ভাবতে হয় যে লাইট কালারের উপর ডিপ কালো ফুটবে কিনা। একটা অবজেক্টের জায়গায় যদি আরেকটা অবজেক্ট থেকে দেখাতে চান, তখন ডিপ এবং লাইট কম্বিনেশনটাকে আপনাদের মাথায় রাখতে হবে, আদারওয়াইজ বিষয়টাকে আপনারা ফুটাই তুলতে পারবেন না, কেউ না। তো এই হচ্ছে কালারের সাথে কম্বিনেশনটা মিল রাখা। দ্বিতীয়ত হলো সাপোজ যে আমাদের প্রচুর পরিমাণে টেক্সট এখন বেড়ে গেল, আমরা কি চাচ্ছি এখন এই ভিতরে এর ভিতরে আমি চাচ্ছি এখন এটাকে ধরে কমান্ড ডি দিব, যেমন একটা ইমেজ আমি জাস্ট বসাই দিব, প্রপোর্শনালি ফিটিংটাকে দিয়ে দিব, অটো ফিট প্রপোর্শনালি। ওকে, সেখানে কি হলো যে
এখানে যা আছে তা অটো ফিট হয়ে যাবে এবং এটাকে আমরা জাস্ট টেক্সটটাকে আমরা যদি সাদা করে দিই আশা করি ভালো লাগবে, বোঝা যাবে। এবং এখানে এফএক্স থেকে ড্রপ শট অ্যাড করে দিতে পারি। এটা ফটোশপের মতো স্বাভাবিক, দেখতে পাবেন। সো এখানে অনেক অপশনস পাবেন যেগুলি আপনি অলরেডি ফ্যামিলিয়ার। সো ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমাদের দরকার কিছু টেক্সট, তার জন্য কি করব, আমরা হয় গুগল থেকে টেক্সট কপি করতে পারি, নতুবা যেমন এখান থেকে আমি কিছু টেক্সট কপি করলাম, জাস্ট একটা টেক্সট ফ্রেম নিলাম এবং ফ্রেমটা আমি আমার ইচ্ছা মতো নিতে পারি, যে কোনো ভাবে নিতে পারি, নিলাম, পেস্ট করলাম এবং কালারটা দিলাম। দেখা গেল এখানে আন্ডারলাইন সহ লেখা চলে আসছে। কেন আসছে আমি জানি না, কারণটা কি আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, কারণটাকে আমাকে খুঁজে বের করতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে আমার আন্ডারলাইনটা দরকার নেই, কিন্তু খুঁজে বের করতে হবে। আগে খুঁজে বের করি, তারপর নেক্সট কথায় যাই। তারপর আচ্ছা, আমি যখন টেক্সটটাকে ধরলাম, ধরার পর দেখা গেল যে এখানে সাব হেডার মেনুটা চলে আসছে। তার মানে আমার এখানে সাব হেডারটা দেওয়া আছে। সাব হেডারটাকে আমার ঠিক করতে হবে। সাব হেডার তো অবশ্যই আছে, আমরা ব্যবহার করব, সব জায়গায় করব, কিন্তু কিছু কিছু স্পেসিফিক জায়গা আমি এখানে আন্ডারলাইন দিচ্ছি না। at the same time আমি এখান থেকে টেক্সট বা ক্যারেক্টার অপশনটাকে একটু এক্সপ্যান্ড করি। প্যারাগ্রাফের অপশনটাকে এখানে দেখা যাবে হাইফেনেশন, মানে লেখাগুলি ভাঙার অপশনটা থাকবে, ভাঙা ভাঙা আসবে। সো আমরা চাই না এখানে হাইফেনেশনটা থাকে। এই হচ্ছে একটু বিস্তারিত কথা। এখন আমাদের এটা এখানে রাখলাম, রাখার পর আরো কিছু টেক্সট থাকতে পারে। একটা টেক্সট নিলাম, টেক্সট ফ্রেম, এবং এখানে দিলাম প্যারাগ্রাফ স্টাইলটা সিলেক্ট করলাম। প্যারাগ্রাফ স্টাইল মানে আমরা যে প্যারাগ্রাফটা দিলাম সেটা। এখানে টাইপ থেকে ইনসার্ট প্লেস হোল্ডার টেক্সট, কিছু টেক্সট নিলাম এবং যেহেতু কালো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে সবসময় সাদা দেওয়ার চেষ্টা করব, বা লাইট কালার অন্তত। এখানে নিয়ে আসলাম। এখন আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করি, 2। এটাকে আপাতত এখানে একটা, এখানে একটা। স্টাইল মোতাবেক আমরা যদি চাই, যদিও আমাদের 3টা স্টাইল আছে, তারপর আমরা আর একটু এক্সেপশনাল ওয়েতে ছোট করতে পারি, এবং অটোমেটিক যেহেতু হয়েছে তাহলে আর কোনো এক্সট্রা কিছু নাই। এখন যে শেপটা নিলাম, এই শেপটা হচ্ছে আমাদের এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে, যেমন এটা ধরবো, রেক্টেঙ্গেল টুলটা ধরে জাস্ট এখান থেকে একটা শেপ নিলাম। যদিও স্ট্রোক কালার আছে, কিন্তু এটাকে আমরা সোয়াইপ করে এখান থেকে ফিল কালার নিয়ে নিলাম। বাকি ফাংশনালিটিসটা সম্পূর্ণ ইলাস্ট্রেটরের মধ্যে, সো প্রত্যেকটা বিষয় জানার প্রয়োজনটাও আমি কম মনে করতেছি। এখন একটা টেক্সট, দ্বিতীয়ত আরো কিছু টেক্সট দিতে পারি আমরা, আরেকটা টেক্সটের পরিমাণ এখন বাড়াই দিই। এখন এই টেক্সটগুলি হয়ে যাবে আমাদের আইড্রপার দিয়ে এই স্টাইলের মতো এক্সট্রা স্মল। চাইলে এটাকে এক্সট্রা স্মল নামে একটা ক্যারেক্টার স্টাইল দিতে পারি, এক্সট্রা স্মল, এক্সট্রা স্মল
সেম এখানেও যেটা এক্সট্রা স্মল দিলে হয়ে গেল। এখন আমি এখানে ফুল করে দিব ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। এখানে যদি ক্লিক করি আমার টেক্সটগুলি প্লেস হোল্ডার হিসেবে ভরে যাবে। তো এটা একটা আর্টিকেল হয়ে গেল, যদিও ছোট আইটেমে না, এটা হলো এবং পাশাপাশি আমরা চাইলে আরো কিছু স্টাইল অ্যাড করতে পারি, যেমন হচ্ছে এক্সেপশনাল কিছু। এটাকে হেডার 1 দিতে পারি। চাইলে আমরা অতিরিক্ত বড় করতে পারি, অতিরিক্ত বড়। এটাকে যদি আমরা শেপ হিসেবে নিতাম, কারণ এখানে আমরা চাইলে একটা শেপ হিসেবে ধরেন এল, পয়েন্ট অ্যাকশন, সেখান থেকে স্ট্রোক কালারটা আমরা চেঞ্জ করব। আমি মনে করলাম যে আমার এখানে এই এল এল বরাবর আমি কিছু লেটারিংটা বাদ দিয়ে দিব। আমি কি করব, এই এলটাকে ধরবো, এখানে টেক্সট র‍্যাপ নামে একটা অপশন আছে যেটা এখানে থাকবে, কিন্তু আমরা এখান থেকে উইন্ডো থেকে নিয়ে নিতে পারি টেক্সট র‍্যাপ। আমরা চাইবো যেন লেখাটার চারপাশ দিয়ে একটু স্পেস বাড়ে, বা এই পাশে অন্তত চারপাশ দিয়ে যেন অন্তত একটা স্পেস বাড়ে। সেটাকে আমরা বিভিন্ন সাইডে অ্যাডজাস্ট করে দিতে পারি। দেখো হচ্ছে আমাদের লেখার স্টাইলটা বেড়ে গেল, লেখা কিছুটা কমাই দিতে পারি তাহলে সুবিধা হয় আমাদের জন্য। এবং এটা হয়ে গেল আমাদের একটা ইউনিক একটা ডিজাইন। কি দিচ্ছি না দিচ্ছি ফ্যাক্ট না, সেটা হচ্ছে যে আমি আমার ডিজাইনটাকে প্রফেশনালের মতো করতেছি কিনা, প্রফেশনালদের মতো ভেবে করতেছি কিনা। তো আশা করি মোটামুটি একটা আইডিয়া আসছে যে আমাদের কতগুলি টুলস কাজে লাগতে পারে। এখানে বেশ পরিমাণ টুলস কাজে নাও লাগতে পারে, জাস্ট সিম্পলি কয়েকটা হচ্ছে স্টাইল, একটা এফেক্টটা দরকার হতে পারে ইমেজের জন্য, তারপর হচ্ছে প্রপার্টিজ, তারপর হচ্ছে এখান থেকে বেসিক্স কয়েকটা মুভ টুল, টেক্সট টুল, শেপ টুল, স্কেল টুল আর আই ড্রপার। এই 4-5টা উপর থেকে ইনসার্ট প্লেস হোল্ডার টেক্সট। সো আমরা এখানে এই গতানুগতিক যে খুব সিম্পল কয়েকটা টপিক এখানে কভার করলাম, কিন্তু দেখা গেল যে আমরা প্রফেশনালদের মতো কিভাবে লেআউট বানাইতে হয় সেটা কিন্তু শিখে গেছি, অলরেডি শিখে গেছি। কারণ ইনডিজাইনের লেআউট বানাইতে গেলে আপনাকে অতিরিক্ত মাথা ঘামাইতে হয় না, খুব সিম্পলি আপনার কাজগুলি হয়ে যায়। তো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট, যেটা একদম যারা বেসিক্স জানেন তাদের জন্য। এবং সেকেন্ড পার্টটা আগামী 5 মিনিটের ভিতরে শুরু হবে, সেটা হবে প্রফেশনাল ব্রোশিওর ডিজাইন স্কিল ডেভেলপমেন্ট। একটা ব্রোশিওর কিভাবে চিন্তা করবেন এবং কিভাবে কাজ করবেন। সো আমরা মোটামুটি আপনাকে 5-6 মিনিটের বিরতি দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনারা রীতিমতো রেগুলার মতো আড্ডা জানাতে পারেন, যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন। সো
অ্যাকচুয়ালি আমি যে বিষয়টা এখন আলোচনা করব সেটা হচ্ছে আপনার ব্রোশার ডিজাইন করতে গেলে আপনাকে সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্রোশারটাতে কি দিবেন, আপনার কন্টেন্টটা কি। এছাড়া কিন্তু আপনি চিন্তাও করতে পারবেন না তার কাজটা কিরকম হবে না হবে। সাপোজ ধরেন আমাকে যদি বায়ার একজন বায়ার যদি তিনি আমাকে পিডিএফ ফাইল না দেয় বা একটা ডকুমেন্ট বা টেক্সট ফাইল না দেয়, আমি কিন্তু তার কাজ কি দিব, ডিজাইন করব কি, এইসব কিছু কিন্তু আমার মাথায় একদমই আসবে না। আসবে না কেন? কারণ আমি তার ব্র্যান্ড সম্পর্কে কোনো আইডিয়া নেই, তার লোগোটা কিরকম হবে সেটা আমার আইডিয়া নেই, তার কোম্পানির উপর বেস করে কি টাইপোগ্রাফি তারা ব্যবহার করে, নাকি আমি নতুন করে একটা টাইপোগ্রাফি তৈরি করব ওই বিষয়টা আমার কোনো আইডিয়া নেই, কি কালারের ডকুমেন্ট বানাবো সেটাও আমার কোনো আইডিয়া নেই। তারপরে হচ্ছে আহ আর যে বিষয়গুলি যে ইমেজেস গুলি, তারপর হচ্ছে কতগুলি পেজ হবে, পেজের ডিজাইন গুলি কিরকম হবে, এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজাইন করে ডিপেন্ড করে তার ব্র্যান্ডের উপর। সো আমি যেহেতু তার কাছ থেকে কোনো ধরনের ব্রিফ নিতে পাচ্ছি না, তখন এখন আমাকে কি করতে হবে, তখন আমাকে মনে মনে কল্পনায় একটা ব্র্যান্ডকে চিন্তা করতে হবে, তার লোগোকে চিন্তা করতে হবে, তার লোগো অনুসারে আমাকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে তার কল্পনার সাথে আমি বাস্তবতাকে মিলাবো, এবং তার ইনফরমেশন গুলিকে আমি বাস্তব মনে করে করে আমাকে কাজগুলি করে নিয়ে যেতে হবে। তো আজকে আমরা একটা যে কোনো একটা ডিজাইন বা লেআউট যদিও জানি না আমার ইলাস্ট্রেটরটা ওইরকম হবে কিনা, হতে পারে। যদি আমার সাবস্ক্রিপশনটা আজকে কালকে দিতে হবে। আচ্ছা, একটা ডকুমেন্ট নেই, এরকম একটা আউটপুট নিলাম। আচ্ছা, এটা হচ্ছে, যেহেতু আমাদের এই প্রজেক্টটা মোটামুটি শেষ, এটা আমাদের আর জানার দরকার নেই, তবে এটার অবজারভেশনটা আপনারা একটু খেয়াল রাখলেই হবে যে কোনো ইনডিজাইন ফরম্যাট এরকমই হয়। এটা হচ্ছে আমরা এখানে একটা প্রপোজাল বানাই বা ব্রোশিওর, ব্রোশিওর হবে। লেটার সাইজ ইউএস এর জন্য বানাবো। নাম্বার পেজেস, নাম্বার পেজেস 8। ফেসিং অবশ্যই, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ দিব আমরা, ইউনিট ইঞ্চিসে দিচ্ছি, ঠিক আছে। কলাম 12 কলাম, তাহলে গ্রেডিংটা একটু সহজ হবে। এবং ডাটার সাইজটা এত বেশি না দিয়ে, আচ্ছা ঠিক আছে। এবং মার্জিন যা আছে তাই থাকুক, ব্লিড এবং স্লাগ। ব্লিড মার্কটা আমরা 0.125 ইঞ্চিস দিব, এটা স্বাভাবিকভাবে আমরা সবাই দিয়ে থাকি এক্সট্রা এরিয়া। আমরা প্রিভিউ অনুসারে যা দেখলাম তাই করে ফেলেছে। এখানে আমাদের নাম্বার অফ পেজেস কতগুলি আছে, আই গেস এখানে 12টা পেজ আছে, 8টা পেজ আছে। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের কি চিন্তা করতে হবে, আমাকে চিন্তা করতে হবে যে না, আমরা একটা যে কল্পনার একটা কোম্পানি নিলাম, সেই কোম্পানিটা যেন আমাদের পছন্দ মতো হয়, জুৎসই হয়। তার জন্য আমি ফুল স্ক্রিন করতে হবে, কারণ রেজলিউশন কমাই দিয়েছে তো। এসেনশিয়াল নিলাম। আর কিছু দাগ দিতে পারি। এটা একটা থাকতে পারে, দ্বিতীয়টা থাকতে পারে।
সিম্পলি আঁকি ঝুঁকি দেয়া কি বানাচ্ছে নিজে জানি না। ভালো হয়নি। ব্যাটসম্যানরা যদি ডিভাইড করে দিতে এত ঝামেলা তো না। এখানে অনেকগুলি অংশে ভাগ হয়ে গেল। জাস্ট সিম্পলি আমার যে কোনো একটা অংশ যদি ভালো লাগে। কি করবো বুঝতেছি না, তাও একটা নিলাম, যেটা হচ্ছে এটাই ধরি। সিম্পল কিছু ফন্ট যদি দেখা যায়। আজকে ব্যাপার কি, শুধু যেমন একটা সিম্পল স্ট্যান্ডার্ড ক্লিন ফন্ট ঠিক করলেই হয়। যদি আমি রোবোটোটাকে প্রেফার করি। So, আপাতত এটাই ধরে নিলাম, কারণ একটা কোম্পানি আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি কার জন্য কাজ করতেছি। এখন তাকে ধরেই আমাকে আমার ইনফরমেশন গুলি
মানে সাজাতে হবে। সো এটাকে ছাড়া আমি কোম্পানির ব্রিফ পাবো কোথায়, ইনফরমেশন পাবো কোথায়, কিছুই পাবো না। তখন তো আবার এই বিষয়টা হবে না। যাই হোক, লোগোটা অনেকটা বাস্তবিক মনে হয়ে যাচ্ছে। এখন আমার যেটা কাজ এখন, সেটা হচ্ছে সব থেকে সিম্পল একটা লেআউট তৈরি করা। তার জন্য আমাকে অবশ্যই বেশি বেশি লেআউট দেখতে হবে। আমি যদিও বলি যে আসলে আপনারা বেশি বেশি, যত বেশি লেআউট দেখবেন তত বেশি ইনফরমেশন গেইন করবেন যে কোনো একটা পার্টিকুলার ডিজাইন সম্পর্কে। আমার একটা পিডিএফ অনেক ভালো লাগে, যদি আপনারা ওই ডিজাইনটা দেখেন তাহলে আমি খুশি হব। গ্রিড সিস্টেম নামে একটা পিডিএফ আছে। খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, আমরা না হয় আপাতত ইগনোর করে গেলাম। এখন হচ্ছে আমাদের প্রাথমিকভাবে যে বিষয়টা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের লোগোটা নিয়ে আসা। দুইটা ভার্সন বানালাম, আপাতত আউটলাইন ভার্সনটা নিয়ে আসি। এখন আমাদের সম্পূর্ণটা ডিপেন্ড করবে যে আমরা কি ধরনের ইনফরমেশন দিব তার উপর। তো সাদার উপর করতে কি পারবো, সাদার উপর চেষ্টা করে দেখবো। দেখতে পারি। দেখুন একটা জিনিস যে কতটুকু সিম্পলি একটা লেআউট দিয়ে তৈরি হয়ে যায় আমাদের মাঝে, আমরা সেই জিনিসটার দিকে একটু খেয়ালও রাখি না। এটাকেই মানুষ কিন্তু এখন ডিজাইন বানাবে, ম্যাগাজিন বানাবে, ব্লা 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 কত কিছু বানিয়ে ফেলতে পারবে। এখন আমাকে আবার ওই আমার পুরাতন ফর্মুলাতে যেতে হবে, কিন্তু এটা হচ্ছে যে আমাকে অবশ্যই তিনটা স্টাইল ক্যারি করতে হবে, না হলে আমার ডিজাইন কোনোভাবেই পারফেক্ট না। আমাকে যদিও এখান থেকে নিয়ে নিই। টাইটেল হিসেবে একটা স্টাইল, যত সিম্পল সম্ভব বানাতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট।
সেকেন্ড হেডলাইনটাকে আমি এখানে পেজ দিচ্ছি। আচ্ছা, আসো আসো। আচ্ছা ঠিক আছে, এটা ধরে রাখলাম। যদি চাই এখান থেকে রাউন্ড এস করতে পারি, এখান থেকে এসেনশিয়াল ক্লাস থেকে এসেনশিয়ালে চলে যাবো আমরা। এখানে রাউন্ড ফিচারটা জাস্ট একটু অন করে দিলাম, এবং রাউন্ড এত বেশি দরকার নেই। তো এখন আমার দুইটা স্টাইল হয়ে গেছে অলরেডি, এবং ফন্ট আমি এটা কোথায় দিলে বেটার হবে আমাকে নিয়ে ভাবতে হবে। সেম টাইম এটা 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 একটা তিনটা প্ল্যান যেন আমার একই সিরিয়ালে থাকে, সিরিয়াল ওয়াইজ থাকে। কিছু ভিজুয়াল ইমেজ লাগবে, ইমেজেস লাগবে আমাদের। তার জন্য আমরা যদি এখান থেকে ব্রাউজ করি, সমস্যা নেই, যেহেতু এটা ডামি প্রজেক্ট এখানে প্রবলেম হওয়ার কথা না। তো এটা আমরা কপি করে নিলাম ইমেজটা, অ্যাটলিস্ট এতটুকু কপি করতে পারি। গ্রে কালার ইমেজ দিতে হবে। টুলস থেকে কালার ব্ল্যাক এন্ড হোয়াইট, ভালো মানাবে। পেস্ট ইনটু, সরাসরি পেস্ট ইনটু হয়ে যাবে, এবং ফিটিংটা দিয়ে দিলে নিউ ইয়র্ক সিটির একটা পিকচার দেওয়া যায়। এই ধরনের বিজনেস রিলেটেড এর সাথে নিউ ইয়র্কের জন্য কেমন যেন একটা সম্পর্ক থাকে। ওয়াও,
যদি পসিবল হয় ইমেজটাকে ট্রান্সপারেন্ট করে দেখাটা। তারপর একটা শেপ টেপ টানা যেতে পারে। না, দরকার নেই। এখানে আর কিছু এক্সট্রা টেক্সট অ্যাড করে দিলাম। টেক্সটগুলির ফন্ট চেঞ্জ করে দিব। রিয়াল $10 ফন্ট। সো কি হয়ে গেল, আমার রিপোর্টটা অলরেডি রেডি হয়ে গেল। একটা প্রফেশনাল মানে ব্র্যান্ড রিলেটেড রিপোর্ট হয়ে গেল। আমি নিজেও জানি না ব্র্যান্ডটা কোথায়, কার, কবে থেকে আছে। যাই হোক, আমি অ্যালাইনমেন্টটা আবারও করে নিচ্ছি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে স্টাইলগুলি তৈরি করলাম, মনে করলাম যে স্টাইলগুলি অলরেডি তৈরি করা ছিল, তারা একটা ব্র্যান্ড গাইডলাইন দিচ্ছে সেটা। সো এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে সাব হেডার, তারপর এটা হচ্ছে প্যারাগ্রাফ। সিম্পল অ্যাজ দ্যাট। তার জন্য প্যারাগ্রাফ স্টাইলে যাব, আমরা জাস্ট আপডেটটা করে দেব। এখান থেকে হেডিংটা অটো দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের ওভারঅল ডকুমেন্টের ফ্রন্ট। আমরা এটাকে কিভাবে ম্যাজিক লাগাবো যাতে করে আমাদের এই ডকুমেন্টটাকে আমরা পরবর্তীতে ইজিলি কাজ করতে পারি বাকি ডকুমেন্টগুলির সাথে। এটাকে আমরা আমাদের কিভাবে কাজ করব, আমাদের দরকার হচ্ছে প্রাথমিকভাবে মাস্টার পেজ সেটআপ করা। যেহেতু আমাদের ফন্ট ঠিক আছে, কালার কম্বিনেশন ঠিক আছে, এখন মাস্টার পেজ সেটআপ করা। মাস্টার পেজ হলো এটা, কপি, পেজে যাব, মাস্টার পেজ এতটুকু। সিম্পলি এখান থেকে একটা ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে এখানে যদি পারি একটা টেক্সট ফ্রেম নিব, যেটা হচ্ছে অটো পেজ নাম্বার কিভাবে তৈরি করতে হয়। সেখানে হচ্ছে টাইপে যাব, ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, মেকারস, কারেন্ট পেজ নাম্বার। কারেন্ট পেজ নাম্বারের একটা শেপ নিলাম, এটাও এরিয়াল দিব, এরিয়াল রেগুলার। ওকে, সেম টু সেম এই শেপটা এখানে নিয়ে আসলাম। তাহলে দেখা গেল যে আমাদের অলরেডি একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। সেম টাইম যদি এখানে আরেকটা পেজ নেই,
এখানে খেয়াল রাখতে হবে যে আমি যেভাবে যেভাবে দিচ্ছি, যেমন এই পেজের আমি কোথায় দিলাম, গ্রিড গুলি আমার মনে রাখতে হবে, হয়তোবা ওই পজিশন মতো আমাকে কাজ করতে হবে। চাইলে আরেকটু এদিক সেদিক করতে পারি। যদি সম্ভব হয় এখান থেকে আরো ছোট করে দেবো, একদম পারফেক্ট। সে হচ্ছে আমাদের পেজেস, কারণ এখানে যেহেতু মাস্টার পেজে দেয়া এবং প্রত্যেকটা পেজ এখানে মাস্টার পেজের সাথে সামঞ্জস্য, আর এখানে আসবে। এখানে ডাবল আসলো কেন? কারণ আমরা এখানে মাস্টার পেজে এখানে দেয়া, মাস্টার পেজ একটা এখানে অ্যাপ্লাই নান করে দিব। যে কাজ প্রথমে বেসিক্যালি করছিলাম সেই কাজই আবার রিপিটেডলি করতেছি, জাস্ট সিম্পলি। সো এই শেপগুলি জাস্ট নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর কি হলো, আমি চাইলে আপনি আমার মাস্টার পেজের উপরে এটা ফেলতে পারি। কি করা যাবে দেখা যাক কি করা যায়। এটা যদি আমরা প্রপার্টিজ থেকে স্ট্রোক হিসেবে 1 পয়েন্ট দিই, এখানে উইন্ডো থেকে স্ট্রোকের জন্য একটু এক্সট্রা ফাংশনালিটির জন্য আমরা এখানে নিয়ে নিলাম। যদি চাই স্ট্রোকের টাইপ আমরা এখানে চেঞ্জ করতে পারি, ড্যাশ ড্যাশ, ডটেড লাইনস, ব্লা ব্লা ব্লা। কি হলো, আমরা এই মাস্টার পেজ থেকে বের হয়ে গেলাম, বের হয়ে রেগুলার পেজে চলে গেলাম। কি হলো, এখানে আমরা এখন টাইটেল দিতে পারবো, যে কোনো কিছু দিতে পারবো। প্রত্যেকটা পেজে আমরা দিতে পারি ওয়েলকাম, ইন্ট্রোডাকশন, মেম্বার্স, ফিডব্যাক, পিকচার্স, ইনভেস্টমেন্টস,
কনক্লুশন। আমি কি করলাম, আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় একই স্টাইল এবং প্যাটার্নটা ধরে রাখছি। এখন আমার কাজ হচ্ছে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইমেজ টেক্সট বেস করে করে কাজগুলি আমি চালাই নিয়ে যাব। যেমন আমি এখন কি করবো, আমি পিএনজি করবো। জাস্ট ইমেজটা কপি করে পেস্ট করে অনেক বড় যেহেতু হয়ে গেছে স্কেল করে ছোট করে নিলাম। কেউ ভাববেন না কি করলো ভাই, ম্যাজিক করতেছে নাকি, জাস্ট স্কেলিং। আমার কাজ হচ্ছে এখন এর উপর উপর আমি আমার ডিজাইনটাকে বসায় বসায় কাজ করে দেওয়া। এক্সট্রা কোনো ম্যাজিক নাই, যা দেখতেছেন তা সম্পূর্ণ রিয়েল। কিছু টেক্সট নিয়ে আসতে হবে রিয়েলিস্টিক টাইপের। এবং যদি সম্ভব হয় প্রপার্টিজ থেকে হাইফেনটা তুলে দিলে আরো বেটার হয়। সেম। আমি জাস্ট এখানে হেডারের জায়গায় হেডার স্টাইলটা দিয়ে দিব। সেটাকে কালার কোনো চেঞ্জ করে লাইট বোল্ড করে। যদি সম্ভব হয় তো আমি সিগনেচার দেখব।
এই পেজ আমাদের অলরেডি হয়ে গেছে। সেকেন্ড পেজ হচ্ছে আরো কিছু ইন্ট্রোডাকশন। তো এখানে যেহেতু পিকচার্স ইমেজেস গুলি একইভাবে দিচ্ছি, এর সাথে রিলেশন রেখে রেখে কাজ করতে হবে আমাদের। ফিটিং করে ভিতরে ফেলে দিব। জাস্ট ফিটিং করে দিলাম। স্টোকের কালারটা একটু বাড়াই দিলাম। মেডিয়ান শেষ, এখানেও শেষ, প্রায় মোটামুটি অনেকখানি লেখা শেষ। এবং এখান থেকে জাস্ট আমরা যদি টেক্সট এন্ড বুলেট যদি দিয়ে দিই, আমাদের আর কিছু করার নেই। এখানে অনেকখানি হয়ে গেছে কাজ। তারপর হচ্ছে মেম্বার্স, সেম একই রকম অবস্থা। ফিডব্যাক
আহ, যদি ইমেজ চুজ করা স্টক এবং ভেক্টর ইমেজের মধ্যে অনেক পার্থক্য আছে। এখন মনে হয় একটা ভালো পিকচার পাওয়া যাবে। এটাকে জাস্ট এখান থেকে এফেক্ট থেকে মাল্টিপ্লাই দিয়ে দিলে আমাদের কাজ অনেকটাই শেষ, যদিও যদিও শেষ না। মাল্টিপ্লাই দিলে হবে না, পিএনজিও বানাতে হবে। থাকুক। একটু অন্যরকম করার চেষ্টা, যেটা হচ্ছে আমার তো এখন সম্ভব না ফটোশপে পিএনজি বানাই নিয়ে। সো একটা লেয়ার, এক্সট্রা লেয়ার হিসেবে দিয়ে হোয়াইট লেয়ার দিয়ে রাখা। এই তো, এটা হচ্ছে আমাদের ফিডব্যাকের কিছুটা নমুনা। আমরা কোন কোম্পানি কি বললো না বললো সেটা এখানে বলতে পারি। সেটা কোটেশন মার্ক নিয়ে যাওয়াটা যেটা। সো এ হচ্ছে আমাদের ফিডব্যাক লেআউট। মোটামুটি কাজটা খুব সুন্দরই হচ্ছে, খারাপ না আশা করি। পোর্টফোলিওর জন্য আশা করি এই ধরনের ইমেজেস ভালো।
সো গ্যালারি পার্ট মোটামুটি শেষ ইনভেস্টমেন্টের জন্য। একটা ইমেজেস প্লাস সেম, এটাকেও আপাতত দেখার খাতিরে ধরে রাখা। ইনভেস্টমেন্টের জন্য চার্ট টাইপের কিছু দেওয়া যায়, যদিও চার্ট বানানোটা এখন মানে আমাদের পক্ষে এখন আপাতত সম্ভবই না, একদম যাওয়াই সম্ভব না। তারপর তো একটা চার্ট দেখাতে হবে। So, আমাদের অনলাইন থেকে এভাবে চার্ট গুলি কালেক্ট করে করে একদম সরাসরি বসায় দিলেও আমাদের কপিরাইট ক্লেম হবে না, এটা আমি নিজে বলতে পারি। কারণটা কি, আমরা যেখান থেকে নিচ্ছি এই ধরনের প্রজেক্টগুলি বাস্তবিক ধরনের প্রজেক্ট, ঠিক আছে, সেখানে হওয়ার কথা না। কনক্লুশন, কনক্লুশন তেমন কিছু নয়, জাস্ট একটা বারকোড দিলেই হবে।
লাস্ট ইমেজটা জাস্ট আমরা একটা পিএনজি হিসেবে বসালাম। ফ্যাক্ট প্রত্যেকটা ইমেজে আমাদের এভাবে পিএনজি করে বসানো উচিত ছিল, যদিও তো মানে এত সময় নাই যেটা আমরা করতে পারবো। সো মোটামুটি আমাদের আইটেমটা প্রায় অনেকটা কাজ শেষ, কিন্তু আমাদের কিছু কিছু নোটিশ করার দরকার ছিল, যেমন সাদা কালো ইমেজ ব্যবহার করতে হতো প্রত্যেকটা জায়গায়। মানে এই ইমেজটা আমরা এখন চাইলে পাই, ইমেজটা আমাদের বের করা উচিত ছিল। প্রত্যেকটা ইমেজ এভাবে আমাদের পিএনজি করে তারপর বের করে করা উচিত ছিল। সিম্পল, সাদা কালো করে কাজটা করাটা বেটার। এখন কথাটা হচ্ছে, আমাদের যদি ওয়ার্ক বুকটা আমরা দেখতাম তাহলে কিরকম হইতো। মাশাআল্লাহ অনেকটা সুন্দর ছিল, অনেক ক্লিন ছিল। জানি না আপনাদের কাছে কার কেমন লাগছে, তবে বলতে পারি যে আসলে আমাদের যে প্ল্যানিং এর মধ্যে যেটা হচ্ছে প্রথম কথা এবং শেষ কথা ওটাই, যে আমরা একটা কোম্পানিকে কল্পনা করতে হয়েছে, কোম্পানির লোগোটাকে চিন্তা করতে হয়েছে, তার উপর বেস করে আমি আমার কোম্পানির পুরো তথ্যগুলি সাজাইতে গেছি। হচ্ছে ফ্যাক্ট, ফান ফ্যাক্ট। মানে অসাম একটা ডিজাইন হয়েছে। আমি যদি এটা প্রেজেন্টেশন ভালোভাবে করি তাহলে এটা মানে অ্যাপ্রুভাল দেওয়ার মতো আইটেম। যদিও অ্যাকসেপ্ট করে রাখি, আপনাদেরকে দিয়ে দিব। থ্যাংক ইউ এভরিওয়ান। সো ক্লাস পর্ব রেকর্ডিং এখানেই শেষ, নেক্সট পর্বের জন্য অপেক্ষা করবেন।